জিওগ্রাফি মন্থন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহাসঞ্চরণ মতবাদ। মহাদেশীয় মহাসঞ্চরণ মতবাদ এটা আমাদের ভূতত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা বর্ণনা করে কিভাবে পৃথিবীর মহাদেশগুলো সময়ের সাথে সাথে এক স্থান থেকে অন্য স্থানে সরে গেছে। এই বিষয়ে প্রথম ধারণা দেন কে? এফ.বি. টেলর 1910 সালে। আর ঠিক এর 2 বছর পর অর্থাৎ 1912 সালে জার্মান আবহবিদ বা ভূপদার্থবিদ আলফ্রেড এই মতবাদ প্রথম প্রকাশ করেছিলেন। তার মতে আমাদের পৃথিবীতে প্রথমে ভূখণ্ডগুলো একসাথে অবস্থান করত, অর্থাৎ পৃথিবীর প্রথম অবস্থায় সমস্ত স্থলভাগ সম্মিলিতভাবে থাকতো, ঠিক এরকম যেরকমটা আমি ছবিতে দেখতে পাচ্ছি। এই সমস্ত ভূখণ্ডটাকে আগে বলা হতো প্যানজিয়া এবং বাকি যে জলভাগ রয়েছে তাকে বলা হতো প্যান্থালাসা। এই প্যান্থালাসার আরেকটা নামও ছিল, আরেকটা নাম ছিল কি? প্রিমিভাল অফ প্যাসিফিক ওশান। প্রিমিভাল অফ প্যাসিফিক ওশান। এই হলো সম্পূর্ণ ছবি। আর এই প্যানজিয়ার দুটো ভাগ ছিল, মাঝখান থেকে যদি কাল্পনিকভাবে ভাগ করা যায়, এর উত্তর পোর্শনকে বলা হতো লরেশিয়া আর দক্ষিণ অংশকে বলা হতো গন্ডোয়ানা ল্যান্ড। প্যানজিয়ার উত্তর দিকে লরেশিয়া বা গন্ডোয়ানার যা বর্তমানে উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া এগুলো নিয়ে গঠিত। আর দক্ষিণ ভাগ যেটা আমরা গন্ডোয়ানা ল্যান্ড বলি, সেই গন্ডোয়ানা ল্যান্ড দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মাদাগাস্কার, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা নিয়ে গঠিত। কার্বনিফেরাস থেকে প্লাইস্টোসিন যুগের মধ্যেই প্যানজিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে বর্তমান অবস্থায় যে মহাদেশগুলো যেরকম যেরকম আমরা অবস্থান দেখতে পারি সেরকম অবস্থানে রয়েছে। এই যে এখানে বিবরণটা দিয়ে দিয়েছি যে ওয়েগনার, আসলে উচ্চারণটা হয় ওয়েগনারের মতে প্রায় 25 থেকে 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে যুক্ত হয়ে একটি বিশাল মহাদেশ গঠন করেছিল, যেটাকে বলা হয় প্যানজিয়া। এই প্যানজিয়ার মানে হচ্ছে সমগ্র পৃথিবী। আর প্যান্থালাসা হচ্ছে এই প্যানজিয়ার চারপাশে ঘিরে থাকা যে বিশাল এক সমুদ্র ছিল, সেটাকে বলা হয়েছিল যে প্যান্থালাসা। এটা কে বলেছিল? এটা আমাদের আলফ্রেড ওয়েগনার বলেছিল, যে আমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরির জনক। ঠিক আছে, অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট থিওরির জনককে আমাদের আলফ্রেড ওয়েগনার। এবার আমরা প্যানজিয়া এবং প্যান্থালাসা সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো। যেমন প্যানজিয়া এই শব্দটি এসেছে কোথা থেকে? এটা গ্রিক শব্দ। ঠিক আছে, গ্রিক শব্দ প্যান। প্যান কথার অর্থ হচ্ছে অল। প্যান কথার অর্থ হচ্ছে অল। আর জিয়া, জিয়া এই কথাটির অর্থ হচ্ছে মহাদেশ, অর্থাৎ সকল মহাদেশকে একসাথে বলা হচ্ছে প্যানজিয়া। ঠিক তেমনি প্যান্থালাসা, প্যান্থালাসা শব্দটিও এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। ঠিক আছে, দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, যার একটা হচ্ছে প্যান, এখনই বললাম, যেটার মানে হচ্ছে অল, আর থালাসা, ঠিক আছে, যেটার কথা অর্থ হচ্ছে সি, সমুদ্র। মানে সামগ্রিক সমুদ্রকে একসাথে বলা হচ্ছে প্যান্থালাসা, আর সামগ্রিক মহাদেশকে একসাথে বলা হচ্ছে প্যানজিয়া। এবার দেখো এখানে বলেছে বিভাজন। ঠিক আছে, প্রায় 20 কোটি বছর আগে প্যানজিয়া ভেঙে দুটি প্রধান ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে লরেশিয়া, একটা গন্ডোয়ানা ল্যান্ড। উত্তরের অংশ, যেটা আমরা এখনই বললাম বর্তমানে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এগুলোকে নিয়ে গঠিত হয়েছে লরেশিয়া। আর গন্ডোয়ানা ল্যান্ড বা অনেকে বলে গন্ডোনিয়া ল্যান্ড, যেটা হচ্ছে দক্ষিণ পূর্বের অংশ, বর্তমানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা এগুলো নিয়ে এটা গঠিত। এবার এই যে বিভাজনটা ঘটেছিল সেটার মূল দুটো ফোর্স ছিল। ঠিক আছে, অর্থাৎ মহাদেশীয় সঞ্চরণের জন্য যে বলগুলো দায়ী ছিল, যে ফোর্স গুলো দায়ী ছিল, সেটা দুটো ফোর্স ছিল। একটা ছিল টাইডাল ফোর্স, একটা ছিল ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই ফোর্স গুলো কথা কে বলেছিল? আলফ্রেড ওয়েগনার বলেছিল।
এবার আমরা একটা একটা করে ফোর্সের সম্বন্ধে জানবো, যেটা আমাদের টাইডাল ফোর্স অর্থাৎ মহাদেশীয় সঞ্চরণ মতবাদের জোয়ারি বল যেটাকে বলা হয়, অর্থাৎ জোয়ারের জন্য যেটা ঘটে থাকে। অ্যালফ্রেড ওয়েগনারের মতে চাঁদের জোয়ারি বলের প্রভাবে মহাদেশীয় ভূখণ্ড পশ্চিম থেকে সঞ্চারিত হয়েছে। এর কার্যপদ্ধতিটা কি করে তিনি বিবরণ দিয়েছিল? চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের ফলে, ঠিক আছে, এই চাঁদ আর এই সূর্য, এদের যে মহাকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলের ফলে সৃষ্ট যে জোয়ারি বল পৃথিবীর ঘূর্ণন গতির ওপর বাধা সৃষ্টি করে। ঠিক আছে, ওয়েগনারের দাবি অনুযায়ী তিনি বলেন যে পৃথিবীর যে উপরস্থ হালকা সিয়াল অংশটা আছে, যা সীমার ওপরে রয়েছে, সেটা পশ্চিম দিকে পিছলে যায় তাদের মহাকর্ষণের বাধার জন্য। তার এই বিবরণের পরিপ্রেক্ষিতে একটা তোমার হচ্ছে ত্রুটি রয়েছিল বা সীমাবদ্ধতা ছিল, যেটা আধুনিক ভূবিজ্ঞানীদের মতে বলা হয়েছে যে ওয়েগনার এই যুক্তিটি ভুল দিয়েছিলেন। মহাদেশীয় পাতসমূহকে সঞ্চালিত করার জন্য যে যথেষ্ট শক্তি দরকার, সেটা জোয়ারি বল, চাঁদ আর সূর্যের যে জোয়ারি বল, সেটাতে নেই আধুনিক ভূবিজ্ঞানীদের মতে। ভূখণ্ড সঞ্চালনের জন্য প্রকৃতপক্ষে দায়ী হলো পৃথিবীর অভ্যন্তরের সংবহন স্রোত বা কনভেকশন কারেন্টস বা পাশ সংস্থান বা প্লেট টেকটনিক্স, আমরা যেটা পড়ি না, কনভেকশন ফোর্স। ঠিক আছে, আমাদের ভূপৃষ্ঠের নিচে যে রয়েছে ম্যাগমার যে চলন আমরা বাংলায় বলি, সেই পরিচলন স্রোত বা সংবহন স্রোত বা পাশ সংস্থান তত্ত্ব এই বিভাজনের জন্য দায়ী ছিল বলে আধুনিক বিজ্ঞানীরা মনে করেন। তারা এই বক্তব্যের উপর ত্রুটি এটাই খুঁজে বের করেছে। এখানে একটা ছবি দিয়েছি আমি, যেখানে আমি বোঝানোর চেষ্টা করছি যে পৃথিবী যে ঘুরছে, এটা হচ্ছে ওয়েগনারের মতে পৃথিবী ঘুরছে এবং চারপাশে চাঁদ ঘুরছে। এই চাঁদের আকর্ষণ বল এবং সূর্যের আকর্ষণ বলে নাকি পৃথিবীর ঘূর্ণনে নাকি বাধা সৃষ্টি হচ্ছিল, এবং যার ফলে এই ভূখণ্ড মানে ওপরের যে ভূত্বকটা রয়েছে, সেটা তো অ্যাকচুয়ালি শিয়াল, তাই না, শিয়াল, যেটা সীমার ওপরে ভেসে রয়েছে, এবং তার সেই আকর্ষণ শক্তির প্রভাবে নাকি সেই ভূখণ্ডগুলো ধীরে ধীরে পশ্চিমে ভেঙে গেছে বা উত্তর দক্ষিণে ভেঙে গেছে, বিচ্ছিন্ন হয়েছে। এটা আমাদের ওয়েগনারের মতবাদ ছিল, কিন্তু বর্তমান ভূবিজ্ঞানীদের মতে যে না, এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হয়নি, এটা হয়েছে পরিচলন স্রোতের জন্য, যা বর্তমানেও পাতগুলো কোনো না কোনো ভাবে মুভমেন্ট করেই চলেছে। এরপর দেখো পরেরটা বলেছিল যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটা গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর ডিপেন্ড করে, অর্থাৎ মহাকর্ষীয় বল বা প্লবতার বল। ঠিক আছে, নিরক্ষরেখার দিকে সঞ্চালন হয়, মানে ওয়েগনার বলেছিল যে পৃথিবীর যে বিষুবীয় স্ফীত অংশ, তাই না, পৃথিবী তো একটু মাঝখানের দিকে একটু ফাঁপা, ওপরের দিকে আর নিচের দিকটা একটু চ্যাপ্টা রকম, সেটা আমরা ছোটবেলার সবাই পড়ে এসেছি। তাই বলেছে যে মহাকর্ষীয় টান এবং প্লবতা বলের যে যৌথ ক্রিয়ায় মহাদেশের ভূখণ্ডগুলো মেরু অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে সঞ্চারিত হয়েছিল। তিনি ধারণা কি দিয়েছিল যে হালকা শিয়াল এবং ভূখণ্ড ভারী সীমা স্তরের ওপরে মহাকর্ষীয় ভারসাম্য বজায় রাখার জন্য এগুলো ভেসে চলেছে। কিন্তু আধুনিক বিজ্ঞানীদের মতে কি বলেছে যে ওয়েগনার যে মহাকর্ষীয় ও জোয়ারি বলের ধারণা ভুল ছিল, সেটা তারা কিভাবে প্রমাণ করেছিল যে মহাদেশের পাতের সঞ্চালন মূল কারণ মহাকর্ষ বল নয়, বরং পৃথিবীর অভ্যন্তরে সৃষ্ট সংবহন স্রোত এবং পাত সংস্থান। তাদের মতামত একটাই যে এই সংবহন স্রোত আর পাত সংস্থানই এই একটাই উদ্দেশ্য, যেটার কারণে এই মহাদেশগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তাদের জায়গাগুলো পরিবর্তন করেছিল। এখানে আরেকটা আমি ভিডিও অ্যাড করেছি, অ্যানিমেশন ভিডিও, যেটা আশা করি তোমাদের বুঝতে সাহায্য হবে। ওয়েট, আলফ্রেড ভেগেনারের মতে মহাকর্ষ বল মহাদেশগুলোকে সঞ্চালিত করেছিল, কিন্তু আধুনিক বিজ্ঞান এই যুক্তি প্রত্যাখ্যান করে। এর আসল কারণ হল পাতের সংস্থান। ওকে, তো এই হলো পাতের সংস্থানের জন্য যে ভাঙতে থাকে, এই পরিচলন স্রোতগুলো চলতে থাকে এবং ভূখণ্ডগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ওকে, নেক্সট আমরা মুভ করি। নেক্সট স্লাইডে কি আছে? আচ্ছা, মতবাদের পক্ষে প্রধান প্রমাণ সমূহ। এবার ওয়েগনার মানে আমাদের ওয়েগনার কি বলেছিল
যে এই হলো আমাদের পৃথিবী, পৃথিবীর ওপরে একসময় যে ভূখণ্ডগুলো এক জায়গায় ছিল সেটার প্রমাণস্বরূপ তিনি কিছু প্রমাণ মানে পয়েন্ট তুলে ধরেছিল, সেগুলো হচ্ছে উপকূল রেখার সামঞ্জস্য বা জিগস অফ ইট, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। জীবাশ্মের মিল, আর কি আছে, আর আছে শিলাস্তরের সামঞ্জস্য, প্রাচীন জলবায়ুর প্রমাণ। এগুলো হচ্ছে এক একটা প্রধান প্রমাণ যেগুলোকে তুলে ধরে তিনি বলেছিল যে হ্যাঁ একসময় মূল ভূখণ্ডটা একসাথে ছিল, অবস্থান করছিল, ধীরে ধীরে আচ্ছা আমাদের পাতগুলো বিচ্ছিন্ন তাদের জায়গাগুলো চেঞ্জ করে। তো এই হলো আমরা প্রথম প্রমাণটা পড়ব, উপকূল রেখার সামঞ্জস্য। অর্থাৎ দেখো এই পাতগুলোকে যদি কাছাকাছি নিয়ে আসা যায়, প্রায় প্রত্যেকটা পাতের মধ্যে একটা সামঞ্জস্য লক্ষ্য করা যাবে, যেন সেগুলো পাজলের মতন একটার সাথে আরেকটা ফিট হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে জিগস অফ ইট, অর্থাৎ উপকূল রেখার সামঞ্জস্য দেখে এটা বলা হয়েছিল যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূল রেখা একে অপরের সাথে ধাঁধার টুকরোর মতন নিখুঁতভাবে মিলে যায়। এই দেখো ছবি দেখে তোমরা বুঝতে পারছো, আরেকটা ছবি হয়তো আছে, হ্যাঁ দেখো এই যে খাঁজে খাঁজে কিছুটা মিলেছে, এটা এটাকে দেখে, এই ছবিটা দেখো, এগুলোকে দেখেই বলা হয়েছে যে এগুলো সবকটা আগে একসাথে বাস করতে, পরে এগুলোর মধ্যে ফাটল তৈরি হয়েছে এবং এগুলো বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা আলাদা জায়গায় তৈরি হয়েছে। ঠিক আছে, ওকে। নেক্সট বলেছে জীবাশ্ম মিল, অর্থাৎ মহাসমুদ্র দ্বারা বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার শিলাস্তরে একই ধরনের প্রাচীন প্রাণী এবং উদ্ভিদ এবং তাদের জীবাশ্ম পাওয়া গেছে। ঠিক আছে, যেমন সাউথ আমেরিকা আর আফ্রিকা যদি যদি এরা পাশাপাশি থাকতো, তাহলে হয়তো এই এরিয়ায় একই ধরনের প্রাণীরা বসবাস করত। পরে সেটা বিভাগ হয়ে গেছে এবং সেটার প্রমাণ কি পাওয়া গেছে, যে ফসিল পাওয়া গেছে। কার ফসিল পাওয়া গেছে? এই প্রাণীর ফসিল পাওয়া গেছে সাউথ আমেরিকায়, আফ্রিকায়, দুই জায়গায়, এই উপকূল রেখায়। এখানে এদের ফসিল পাওয়া গেছে। এখানে ফসিল কার পাওয়া গেছে? এই ইন্ডিয়া সহ এই প্রাণীর ফসিল পাওয়া গেছে। আন্টার্কটিকায় এই ধরনের প্রাণীর, আন্টার্কটিকা অস্ট্রেলিয়া জুড়ে এই ধরনের প্রাণীর ফসিল পাওয়া গেছে। তো এই ধরনের জীবাশ্ম একই একই এরিয়া, যেগুলোকে আমরা ধারণা করছি এই এরিয়াগুলো হয়তো আগে একসাথে ছিল, সে সমস্ত এরিয়া জুড়ে কিছু কিছু একই একই প্রাণীর ফসিল আমরা দেখতে পাই। সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ আগে হয়তো এমন ছিল। আর আধুনিক প্রেক্ষাপট হিসেবে বলা যায়, আরেকটা কথা বলে রাখি, এখানে একটা জিনিস মিস করছি। দেখো এখানে বলেছে প্রাচীন জলবায়ু, ঠিক আছে, অর্থাৎ ভারত, আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার মতন যে বর্তমান উষ্ণ অঞ্চলগুলো রয়েছে, প্রাচীন হিমবাহের সঞ্চিত পলল অস্তিত্ব পাওয়া যায়। এই পললের যে প্রমাণ সেগুলো দেখে, এবং সেই সময় যে একসময় সেখানে মরু অঞ্চলের কাছাকাছি একত্রিত ছিল, এই ধরনের অনেক ধরনের প্রমাণ পাওয়া গেছে। শিলাস্তরের সামঞ্জস্য দেখা গেছে, যে আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে পর্বতমালার শিলা এবং বয়সের মধ্যে অসাধারণ মিল দেখা যায়। এই মিলগুলো দেখেও আমরা বলতে পারি যে হ্যাঁ একসময় এই ভূখণ্ডগুলো একসাথে অবস্থান করত। ওকে, এবার আমরা পড়বো আধুনিক প্রেক্ষাপট। মানে ওয়েগনার মহাদেশগুলোর সঞ্চালনের কথা বললেও মহাদেশগুলো কিভাবে কোন শক্তির প্রভাবে সরছে তার সঠিক ব্যাখ্যা তৎকালীন সময় দিতে পারেননি। তো ওয়েগনারের মতামতটা যথেষ্ট জনপ্রিয় ছিল, কিন্তু তিনি কিছু কিছু জিনিস সঠিক ব্যাখ্যা দিতে পারেননি, যার কারণে মহাদেশীয় সঞ্চালন মতবাদগুলোর অনেক ত্রুটি পাওয়া গেছে তার। যেমন কিভাবে বা কোন শক্তির প্রভাবে সরছে সঠিক ব্যাখ্যা দিতে, তিনি যে শক্তিগুলোর কথা বলেছিল সেগুলো যদি বিচার করা যায় সেগুলো অতটাও শক্তিশালী নয়। ঠিক আছে, তার সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। পরবর্তীকালে 1960-এ 60-এর দশকে পাঁচ সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি আবিষ্কৃত হওয়ার পর জানা যায় যে পৃথিবীর ম্যান্টল বা অ্যাস্থনোস্ফিয়ারে পরিচলন যে স্রোত রয়েছে, অর্থাৎ কনভেকশন কারেন্টস রয়েছে, ফলে টেকটনিক পাতগুলোর সাথে মহাদেশগুলো সঞ্চারিত হয়। অর্থাৎ যখন প্লেট টেকটনিক থিওরিটা উঠে এলো তখন একেবারেই এই
থিওরির যে শক্তির কথাগুলো বলা হয়েছে, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স আর টাইডাল ফোর্স, এগুলোকে ধীরে ধীরে অমান্য করতে শুরু করে দেওয়া হয়। এছাড়া আর কি দেখো, এখানে ছবিটা আমি দিয়েছি যে টাইডাল ফোর্স উইক ছিল বর্তমান সব ভূবিজ্ঞানীদের মতে, যে টাইডাল ফোর্স এতটা শক্তিশালী নয় যা একটা কন্টিনেন্টকে হিলিয়ে দিতে পারবে। ঠিক আছে, ড্রাইভিং ফোর্স, যে ড্রাইভিং ফোর্সের কথা তিনি বলেছেন যে কোন দিকে সরছে, কিভাবে সরছে, তার কোনো সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এছাড়া জিগস অফ ফিটসের যে আমাদের, তিনি বলেছেন যে ফিক্সড, তাকে যদি পাশাপাশি রাখা হয় সেটা ফিক্সড হয়ে যাবে, কিন্তু তবুও কিছু অসামঞ্জস্য রয়েছে। ঠিক আছে, আর সঠিক মেকানিজমের অভাব, অর্থাৎ পরিচালন স্রোতের তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাহলে পরিচালন স্রোতের প্রভাবে যেটা হচ্ছে সেটা কি? তো এই সমস্ত কিছু ছোটখাটো ত্রুটি রয়েছে যেগুলোর জন্য এই থিওরিটিকে পুরোপুরিভাবে মেনে নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।